তো আমাদের আজকের বিষয় ট্রান্সলেশন। আমরা আজকে পড়ব ট্রান্সলেশন প্রক্রিয়াটি। তো আমরা গত ক্লাসে পড়েছি ট্রান্সক্রিপশন। তো সেখানে তৈরি হয়েছিল শেষে এমআরএনএ, চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়েছিল। তো সেই এমআরএনএ থেকেই বা সেই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকেই বলা হচ্ছে ট্রান্সলেশন। আমি এটা আবারও বলি, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সলেশন, অথবা ডিএনএর জেনেটিক কোডন বা তথ্যগুলো এমআরএনএর মাধ্যমে প্রোটিনের বাসায় রূপান্তর করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে ট্রান্সলেশন। আমি আরেকবার বলছি, ডিএনএর তথ্যগুলো এমআরএনএর মাধ্যমে প্রোটিনের বাসায় রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সলেশন। তো তাহলে দেখো, আমরা যে গত ক্লাসে পড়েছিলাম সেটা হচ্ছে এমআরএনএ। তো এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয়, প্রোটিন, তাহলে এই প্রোটিন তৈরির প্রক্রিয়াকেই বলা হচ্ছে ট্রান্সলেশন, বা এমআরএনএর ডিএনএর ভাষা বা ডিএনএর তথ্যগুলো এমআরএনএর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে ট্রান্সলেশন। তো তাহলে এই ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের কিছু উপাদান লাগবে। তো আমরা একটু লিখে নিই তাহলে কি কি লাগবে, আমাদের কি কি জানতে হবে। তাহলে এক নম্বরে আমরা আসি, সেটি হচ্ছে এমআরএনএ। দুই নম্বর হচ্ছে টিআরএনএ। তিন নম্বর হচ্ছে অ্যামিনো অ্যাসিড। চার নম্বর হচ্ছে রাইবোসোম। পাঁচ নম্বর অ্যাক্টিভেটিং এনজাইম। তাহলে এই কিছু উপাদান লাগবে আমাদের এই ট্রান্সলেশন প্রক্রিয়াটি জানার জন্য। তার মধ্যে হচ্ছে এমআরএনএ, টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড, রাইবোসোম এবং হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম। আমরা এইগুলো একটু জেনে তারপর আমরা শুরু করব আমাদের সেই ট্রান্সলেশন প্রক্রিয়াটি। তাহলে প্রথমে আসি আমরা হচ্ছে এমআরএনএ। দেখো, আমরা পড়েছি আগেও যে এমআরএনএ, তো একটি হচ্ছে একটি স্ট্র্যান্ড এমআরএনএ 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী, এবং কিছু জায়গা থাকে যাকে বলা হচ্ছে কি 5 প্রাইম ক্যাপিং এবং 3 প্রাইম কি টেইলিং। তাহলে এখানে আছে কি টেইলিং। এখন দেখো তাহলে যে এখানে লিখলাম আমরা এ ইউ জি, তারপর লিখলাম সি সি জি, তারপর লিখলাম ইউ এ ইউ, তারপর লিখলাম জি সি ইউ, তারপর হচ্ছে ইউ এ এ। তাহলে এটি হচ্ছে একটি এমআরএনএ। এবং দেখো যে ওই এমআরএনএ এর এটি 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী হয়ে অবস্থান করে। 5 প্রাইম প্রান্তে ক্যাপিং করা থাকে এবং 3 প্রাইম প্রান্তে টেলিং করা থাকে। তো তাহলে দেখো এ ইউজি, সি সিজি, ইউ এ ইউ, জি সি ইউ এবং ইউ এ এ। এখন দেখো যে 3টি করে নাইট্রোজিনাস ক্ষারক এরা একত্রে মিলে তৈরি করে জেনেটিক কোড। এবং এই জেনেটিক কোডগুলো আমরা দেখো যে একটা প্রথমটা কি এ ইউজি, অ্যাডিনিন, ইউরাসিল এবং গুয়ানিন। তাহলে এই তিনটা, মানে এইটা হচ্ছে স্টার্ট কোডন, এটা হচ্ছে শুরুর কোডন, স্টার্ট কোডন। আর দেখো ইউ এ এ, এখানে আরো দুইটা আছে, ইউ এ জি, ইউ জি এ। এই তিনটা কোডকে বলা হচ্ছে স্টপ কোডন। তাহলে এ ইউ জি হচ্ছে স্টার্ট কোডন এবং ইউ এ এ, ইউ এ জি এবং ইউ জি এ এটি হচ্ছে স্টপ কোডন। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়াটি এটি এ ইউ জি এখান থেকে শুরু হবে এবং প্রোটিন তৈরি করতে করতে এটি 3 প্রাইম প্রান্তে যখনই পাবে হচ্ছে ইউ এ এ, ইউ এ জি বা ইউ জি এ, যে কোনো একটি কোডন পেলেই এই প্রোটিন তৈরির প্রক্রিয়াটি সমাপ্ত হবে। তাই একে বলা হচ্ছে স্টপ কোডন বলা হয়। তো তারপরে আমরা চলে যাই
টিআরএনএ আমরা আগেও পড়েছিলাম সেই টিআরএনএ। দেখো একটু মনে করি আমরা, দেখো তাহলে আমাদের টিআরএনএ এটি দেখতে মনে হয় এমন ছিল। দেখো টিআরএনএ মনে হয় দেখতে এমন ছিল। তো টিআরএনএ এটি প্রায় 90 থেকে 95টি নিউক্লিওটাইড মিলে তৈরি হয় টিআরএনএ। এবং এই টিআরএনএ এর এটি 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত থাকে এবং এটি আসলে এমন পেঁচিয়ে যায়, পেঁচিয়ে এমন লুপের সৃষ্টি হয়ে যায়, পেঁচিয়ে এটি এমন লুপের সৃষ্টি হয়ে যায়। এখন দেখো তাহলে এই যে লম্বা জায়গাটা এটাকে বলা হচ্ছে 3 প্রাইম প্রান্ত এবং এই যে এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত। তার মানে একটি আরএনএ এটি ভাঁজ হয়ে লুপের সৃষ্টি হয়ে যায়। তো তাই একে বলা হচ্ছে টিআরএনএ। তো তাহলে এটি হচ্ছে টিআরএনএ, এটি টিআরএনএ, এটি টিআরএনএ। তাহলে দেখো টিআরএনএ এর 3 প্রাইম প্রান্তে, আমাদের মনে আছে কিনা দেখো যে 3 প্রাইম প্রান্তে একটি অ্যামিনো অ্যাসিড থেকে যুক্ত 3 প্রাইম প্রান্তে এবং ঠিক তার নিচে এইখানে একটি এন্টিকোডন থাকে। কি থাকে এখানে? তাহলে একটি এন্টিকোডন, এখানে একটি এন্টিকোডন থাকে। এটি হচ্ছে ডি ফাস, এটি হচ্ছে টি ফাস। তাহলে এই হচ্ছে একটি টিআরএনএ যার 3 প্রাইম প্রান্ত একটু লম্বা হয় 5 প্রাইম প্রান্ত হতে এবং এই প্রান্তে একটি অ্যামিনো অ্যাসিড সংযুক্ত থাকে। ঠিক তার নিচে এখানে থাকে হচ্ছে এন্টিকোডন। ঠিক আছে কি? তো তারপর আসি আমরা অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিডকে সংক্ষেপে আমরা লিখি এ লিখতে পারি সংক্ষেপে অ্যামিনো অ্যাসিড। তাহলে এই অ্যামিনো অ্যাসিড 20 ধরনের অ্যামিনো অ্যাসিড দেখা যায়। তো এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের 61টি কোডন থাকে এবং তার মধ্যে আর 3টি হচ্ছে স্টপ কোডন। তাহলে এই যে এই এ ইউএএ, ইউএজি এবং ইউজিএ, তার মোট হচ্ছে 64টা কোডন থাকে। তো তার মধ্যে 61টি কোডন এই অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে থাকে। তো তাহলে এই অ্যামিনো অ্যাসিড, তাহলে এই অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পর যুক্ত হবে। যেমন দেখি এখানে একটু দেখো যে এখানে অ্যামিনো অ্যাসিড গুলো এই যে পুঁতির মালার মতো এমন করে এরা পরস্পর যুক্ত হবে, এমন করে এরা পরস্পর যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে প্রোটিন অণু, তৈরি করা হচ্ছে প্রোটিন। তাহলে এই প্রত্যেকটা গোল গোল, তাহলে প্রত্যেকটা হচ্ছে একটি করে অ্যামিনো অ্যাসিড। তাহলে এই অ্যামিনো অ্যাসিড গুলো এরা পরস্পর যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে এই প্রোটিন। এবং দেখো এরা যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তাহলে এই বন্ধনটাকে বলা হচ্ছে পলিপেপটাইড বন্ড, পলিপেপটাইড বন্ড, পলিপেপটাইড বন্ড বলা হয়। তাহলে দেখো যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড এরা পরস্পর একটি বন্ধনের মাধ্যমে যুক্ত হয় এবং এই বন্ধনকে বলা হচ্ছে পলিপেপটাইড বন্ড এবং এদেরকে একত্রে বলা হচ্ছে প্রোটিন অণু বলা হয়। তাহলে এই অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পর যুক্ত হয়ে এই প্রোটিন তৈরি করে। এই প্রোটিন দেখতে অনেকটা পুঁতির মালার মতন দেখা যায় এবং এরা যে বন্ধন দ্বারা যুক্ত হয় সেই বন্ধনকে বলা হচ্ছে পলিপেপটাইড বন্ড। তারপরে আমরা রাইবোসোম, রাইবোসোম আমরা আগেও পড়েছি রাইবোসোম। তাহলে এই যে এমন দেখতে হয় রাইবোসোম, দেখো তোমাদের মনে আছে রাইবোসোম। তাহলে এই রাইবোসোম এখানে দুটি উপ একক থাকে, একটি হচ্ছে 40S রাইবোসোম এবং একটি হচ্ছে 60S রাইবোসোম, আমরা আগেও পড়েছি। তাহলে রাইবোসোম আসলে এরা কোষের অভ্যন্তরে এরা মুক্ত অবস্থায় বিচরণ করে। তো যখনই প্রোটিন তৈরি করতে হয় কোষের মধ্যে, তো তখন এই দুটি উপ একক এরা পরস্পর যুক্ত হয়। তো তখন হয় 80S রাইবোসোম প্রকৃত কোষের ক্ষেত্রে, এবং এছাড়া এরা পৃথক পৃথকভাবে অবস্থান করে। তো তখন হচ্ছে 40S এবং 60S রাইবোসোম। রাইবোসোমকে টেস্ট টিউবে নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রের মাধ্যমে সেন্ট্রিফিউজ করলে তো তখন টেস্ট টিউবের তলানিতে যে অধঃক্ষেপণ পড়ে রাইবোসোম দানার, তো সেই অধঃক্ষেপণের হারকে বলা হচ্ছে স্বেদবার্গ ইউনিট এবং স্বেদবার্গ ইউনিটকে বলা হচ্ছে এই এস দ্বারা প্রকাশ করা হয়। বিজ্ঞানীর নাম অনুসারে, স্বেদবার্গের নাম অনুসারে একে বলা হচ্ছে স্বেদবার্গ ইউনিট। তাই একে 40S এবং হচ্ছে 60S রাইবোসোম। তাহলে তারপর আসি আমরা অ্যাক্টিভেটিং এনজাইম।
তার ট্রান্সলেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য কিছু এনজাইমের প্রয়োজন হয়, আর তা হচ্ছে এই অ্যাক্টিভেটিং এনজাইম। ট্রান্সলেশন প্রক্রিয়াটি শুরু করার জন্য কিছু এনজাইম লাগে, আর সেগুলো হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম। তাহলে এই অ্যাক্টিভেটিং এনজাইম, তাহলে এটি এই অ্যাক্টিভেটিং এনজাইমের মধ্যে তিনটি জায়গা আছে, তিনটি স্থান আছে। তাহলে এই সেই তিনটি জায়গা বা তিনটি স্থান, তো একটি হচ্ছে অ্যামিনো অ্যাসিডের জন্য, এবং একটি হচ্ছে এটিপির জন্য, এবং একটি হচ্ছে টিআরএনএ এর জন্য। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে এটিপি এটিপি এবং হচ্ছে অ্যামিনো অ্যাসিড এরা পরস্পর যুক্ত হয়ে তৈরি করে অ্যামিনো অ্যাসাইল অ্যাডিনোসিন মনোফসফেট, আর সাথে তৈরি করা হচ্ছে পাইরোফসফেট। তো দেখো এই অ্যাক্টিভেটিং এনজাইমের প্রধান যে এনজাইম হচ্ছে তা হচ্ছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস তাহলে এই এনজাইমটা, এটি হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম, এবং এটি এই অ্যাক্টিভেটিং এনজাইমের তিনটি জায়গা থাকে। একটি হচ্ছে অ্যামিনো অ্যাসিডের জন্য, একটি টিআরএনএ এর জন্য, এবং একটি হচ্ছে এটিপির জন্য। সেই ক্ষেত্রে এই অ্যামিনো অ্যাসিড এটিপির সাথে যুক্ত হয়ে তৈরি করে অ্যামিনো অ্যাসাইল এডিনোসিন মনোফসফেট, এবং পাইরোফসফেট গুলো মুক্ত হয়, ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়। সেই শক্তির সাহায্যেই টিআরএনএ নির্দিষ্ট স্থানে যুক্ত হয়ে এবং এই ট্রান্সলেশন প্রক্রিয়াটি সূচনা করে। তাহলে আমরা চলে যাই সেই ট্রান্সলেশন প্রক্রিয়া। তাহলে এই ট্রান্সলেশন প্রক্রিয়া আমাদের জানার আগে আমাদের এই কিছু বিষয় আমাদের জানতে হবে। তার মধ্যে হচ্ছে এমআরএনএ, টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড, রাইবোসোম, অ্যাক্টিভেটিং এনজাইম। তাহলে এই কিছু উপাদান মিলে আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। আমরা চলে যাই আমাদের সেই ট্রান্সলেশন প্রক্রিয়াটি। তাহলে প্রথমতই ট্রান্সলেশন প্রক্রিয়ার প্রথমেই আমরা একটু এঁকে নিব হচ্ছে এমআরএনএ স্ট্যান্ড। প্রথমে একটু এঁকে নিব এমআরএনএ স্ট্যান্ড। একটি এমআরএনএ 5 প্রাইম থেকে এটি 3 প্রাইম মুখী হয়ে অবস্থান করে একটি এমআরএনএ। তাহলে এই হচ্ছে একটি এমআরএনএ। আমরা একটু কোডনগুলো লিখে নেই। তার মধ্যে এখানে হচ্ছে AUG, CCG, UAU, GCU, UAU, GCU, CCU, UAA। তাহলে এটি হচ্ছে 3 প্রাইম টেলিং, আর এটি হচ্ছে 5 প্রাইম ক্যাপিং। তাহলে এই হচ্ছে একটি এমআরএনএ। তাহলে এই হচ্ছে এমআরএনএ স্ট্যান্ড। তাহলে দেখো প্রতিটা কোডন, জেনেটিক কোডন, সেটা হচ্ছে 3টি করে নাইট্রোজেনাস ক্ষারক পরস্পর যুক্ত হয়ে এই জেনেটিক কোড তৈরি করে। তাহলে দেখো AUG, এটা আমরা আগে বলেছিলাম, তাহলে কি এটি হচ্ছে স্টার্ট কোডন। আর দেখো যে UAA, এটি হচ্ছে স্টপ কোডন, এখানে ট্রান্সলেশন বন্ধ হয়ে যাবে। আর AUG থেকে ট্রান্সলেশন প্রক্রিয়াটি শুরু হবে। তো দেখো এই AUG বা এই কোডনগুলো এরা কিছু অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। তো তা আমরা একটু লিখে নিই। তাহলে AUG এটি এসে নির্দেশ করে হচ্ছে মেথিওনিনকে, মেথিওনিন অ্যামিনো অ্যাসিডকে। CCG এটি নির্দেশ করে হচ্ছে প্রোলিন নামক অ্যামিনো অ্যাসিডকে। UAU এটি হচ্ছে টাইরোসিন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। GCU এটি হচ্ছে অ্যালানিন নামক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। UAU দেখো আবার
টাইরোসিন, GCU আবার হচ্ছে অ্যালানিন, CCU তাহলে এটা হচ্ছে লিউসিন, আর এটি হচ্ছে স্টপ কোডন। স্টপ। তাহলে দেখো এই কোডনগুলো এরা কিছু অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, তো সেখান থেকেই আমরা আমাদের এই কোডনগুলোর মাধ্যমেই ট্রান্সলেশন প্রক্রিয়া সম্পন্ন হতো। দেখো তাহলে অ্যামিনো অ্যাসিড গুলো কোথায় অবস্থান করছে, কোথায় কার মাধ্যমে এটি এই যে কোডনগুলোর মাধ্যমে কি এটি এটি নির্দেশ করছে। তো দেখো তাহলে এই এমআরএনএ এরা হচ্ছে কোডন বহন করে, আর দেখা যায় টিআরএনএ এরা হচ্ছে অ্যান্টিকোডন বহন করে। তাহলে আমরা একটু আবার লিখব এই এমআরএনএ স্ট্র্যান্ডটি। তাহলে আবার হচ্ছে 5 প্রাইম প্রান্ত এবং এখানে হচ্ছে 3 প্রাইম প্রান্ত। আমরা আবার একটু এখানে লিখলাম, তাহলে AUG CCG UAU, তারপর হচ্ছে GCU UAU GCU CCU UAA। এখন দেখো যে এই এমআরএনএ এর সাথে রাইবোসোমের যে ক্ষুদ্র উপ একক প্রকৃত কোষের ক্ষেত্রে এটি এসে এমআরএনএ স্ট্যান্ডে একটি স্থানে এসে যুক্ত হবে। কোন স্থানে? যেখানে আছে স্টার্ট কোডন, যেখান থেকে ট্রান্সলেশন প্রক্রিয়াটি শুরু হবে। তাহলে দেখো এই যে এই স্থানটার মধ্যে এসে এমআরএনএ এর ক্ষুদ্র একক কোনটি 40S রাইবোসোম এটি যুক্ত হলো। তো যুক্ত হওয়ার পর তখন আবার ঠিক এর নিচে আবার এর উপরে এসে যুক্ত হবে হচ্ছে রাইবোজোমের বড় উপ এককটি, যা হচ্ছে 60S রাইবোসোম। তাহলে প্রথমতই তাহলে একটি এমআরএনএ স্ট্যান্ডের উপর ট্রান্সলেশনের শুরুতে এমআরএনএ স্ট্যান্ডের উপর একটি রাইবোসোমের ক্ষুদ্র উপ একক এসে যুক্ত হলো। তো তার পরবর্তী পর্যায়ে তার উপরে বা নিচে যেখানে আমরা বলি এখানে রাইবোসোমের বড় উপ এককটি এসে যুক্ত হবে, যা হচ্ছে 60S রাইবোসোম। এখন এই 60S রাইবোসোম, তো এই রাইবোসোমের মধ্যে 3টি জায়গা আছে। একটি হচ্ছে এ সাইট, একটি হচ্ছে পি সাইট এবং একটি হচ্ছে ই সাইট। তাহলে দেখো যে এই 60S রাইবোসোমে 3টি জায়গা আছে, কার জন্য? টিআরএনএ এর জন্য, ট্রান্সলেশনের জন্য। তাহলে এই একটা হচ্ছে এ সাইট। এ সাইট মানে হচ্ছে অ্যামিনো অ্যাসাইল সাইট, আর পি সাইট মানে হচ্ছে পেপটাইড সাইট, আর ই সাইট মানে হচ্ছে এক্সিট সাইট। এই 3টি জায়গা আছে এই 60S রাইবোসোমের মধ্যে প্রোটিন তৈরি করার জন্য। তাহলে এই যে এটা পরবর্তী পর্যায়ে আমরা জানি যে টিআরএনএ সে অ্যান্টিকোডন বহন করে। দেখো তাহলে এমআরএনএ কোডন আর টিআরএনএ হচ্ছে অ্যান্টিকোডন। তাহলে তখন সাইটোপ্লাজম থেকে টিআরএনএ নির্দিষ্ট অ্যান্টিকোডন বহন করে, এই দেখো AUG এর অ্যান্টিকোডন বহন করে অ্যান্টিকোডন বাহী টিআরএনএ নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে বহন করে এই 60S রাইবোসোমের পি সাইটে আসবে। তা আমরা লিখি একটু, দেখো আমরা এখানে একটি টিআরএনএ আঁকলাম। দেখো যে টিআরএনএ এর এক প্রান্ত ছিল বড়, এক প্রান্ত ছিল ছোট। দেখো তাহলে এই যে এই বড় প্রান্তের মধ্যে এখানে বলেছিলাম যে 3 প্রাইম প্রান্তে একটি অ্যামিনো অ্যাসিড সংযুক্ত থাকে, তাহলে এই হচ্ছে সেই 3 প্রাইম প্রান্ত। তাহলে এই 3 প্রাইম প্রান্তে একটি অ্যামিনো অ্যাসিড সংযুক্ত থাকবে। তাহলে কোনটি আসবে? দেখো AUG একটি কোনটিকে নির্দেশ করে? এই যে মেথিওনিনকে। তাহলে যেই টিআরএনএটি আসবে এটি হচ্ছে মেথিওনিন অ্যামিনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসবে। তাই আমরা মেথিওনিন অ্যামিনো অ্যাসিডের মেটা লিখলাম। এখন দেখো তো তাহলে কোন অ্যান্টিকোডন আসবে? দেখো AUG এর যে অ্যান্টিকোডনটা, তাহলে কোনটা? তাহলে হচ্ছে UAC। তাহলে এই অ্যান্টিকোডনটা বহন করে নিয়ে আসবে কে?
টিআরএনএ সাইটোপ্লাজম থেকে এইউজি এই স্টার্ট কোডনের অ্যান্টিকোডনটা সাইটোপ্লাজম থেকে টিআরএনএ নিয়ে আসবে এবং সাথে তার 3 প্রাইম প্রান্তে একটি অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে বহন করে রাইবোসোমের এই পি সাইটে চলে আসবে। এখন দেখো যে এমআরএনএ এর কোডন আর টিআরএনএ এর অ্যান্টিকোডন এরা তো পরস্পরের পরিপূরক হয়, সম্পূরক হয়, তাই এরা হাইড্রোজেন বন্ড দ্বারা পরস্পর যুক্ত হয়। দেখো তাহলে যে অ্যাডিনিন যুক্ত হয় কার সাথে? ইউরাসিল। ইউরাসিল যুক্ত হয় অ্যাডিনিনের সাথে, গুয়ানিন যুক্ত হয় সাইটোসিনের সাথে। তো তাহলে এই যে এই এমআরএনএ কোডন আর টিআরএনএ এর অ্যান্টিকোডন এরা পরস্পর ম্যাচিং করে, ম্যাচিং ফুলফিল হয় বা এরা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। এখন দেখো তাহলে যে এই সাইড এটিও তো ফাঁকা আছে, তাহলে এই সাইটেও আবারও বাহিরের সাইটোপ্লাজম থেকে এই সাইটেও আরেকটি টিআরএনএ আসবে। তাহলে কোনটি আসবে? দেখো সিসিজি, এইটার অ্যান্টিকোডন জিজিসি এমন একটি অ্যান্টিকোডন বাহী টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে বহন করে এই রাইবোসোমের এই সাইটে আসবে। তাহলে কোন অ্যামিনো অ্যাসিডটি আসবে? দেখো সিসিজি, এটি কাকে নির্দেশ করছে? পলিন নামক অ্যামিনো অ্যাসিডকে। তাহলে আমরা একটু আবার লিখবো যে টিআরএনএটি, তো তাহলে আমরা আবার লিখলাম এই যে টিআরএনএটি, তো তাহলে এটি হচ্ছে এ সাইট। দেখো তাহলে এক প্রান্ত হচ্ছে বড়, তো তাহলে কোনটিকে নিয়ে আসবে? পলিন নামক অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে। তাহলে দেখো কোন অ্যান্টিকোডনটি আসবে? দেখো তাহলে জি, জি এবং সি। তাহলে এই যে এই অ্যান্টিকোডনটি চলে আসবে এই সাইটে। তাহলে দেখো এই সাইটে পূর্ণ হয়ে গেল। এখন দেখো এই সাইটের অ্যান্টিকোডন আসলো কোথায়? আসলো রাইবোসোমের এই সাইটে। কি নিয়ে আসলো? অ্যান্টিকোডন আর অ্যামিনো অ্যাসিড। কোন অ্যামিনো অ্যাসিড? এই পলিন কি নিয়ে আসলো। আর কোন অ্যান্টিকোডন? দেখো সিসিজি এর অ্যান্টিকোডন, তাহলে কি জিজিসি। দেখো তাহলে এই সির সাথে জি, সির সাথে জি এবং জির সাথে সি এরা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়, ফলে এরা ম্যাচিং হয়, অ্যান্টিকোডন আর কোডনের ম্যাচিং ফুলফিল হয়। তো সেই ক্ষেত্রে দেখো এই যে এখানের প্রথমে দেখো 1 নাম্বার টিআরএনএ এর অ্যামিনো অ্যাসিড 2 নাম্বার টিআরএনএ এর সাথে এরা পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হবে। তো দেখো তখন এই যে এই মেথিওনিনটা এই যে এর সাথে একটি বন্ধন দ্বারা যুক্ত হয় পেপটাইড বন্ডের মাধ্যমে, ফলে দেখো 1 নাম্বার টিআরএনএ আর কোনো অ্যামিনো অ্যাসিড থাকবে না, যেটি এই যে এইখানে চলে আসবে। দেখো এইখানে চলে আসছে এবং হাইড্রোজেন এবং হচ্ছে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে এরা পাশাপাশি অবস্থান করছে। দেখো তাহলে আবারও, তো যখন দেখো যে এই যে এই পি সাইটে টিআরএনএ এর মধ্যে কোনো অ্যামিনো অ্যাসিড নাই, তো তখন এই যে এই পি সাইটের টিআরএনএটি, পি সাইটের টিআরএনএটি সে এই এক্সিট সাইড দিয়ে সে বাইরে চলে যাবে, এক্সিট সাইড দিয়ে সে বাহিরে সাইটোপ্লাজমে চলে যাবে। তো দেখো, তো তাহলে কি পি সাইডটা ফাঁকা হয়ে গেল কিনা? অবশ্যই ফাঁকা হয়ে গেল। তাহলে ফাঁকা হয়ে গেলে এই সাইড ঠিক আছে, পূর্ণ হয়ে আছে, কিন্তু পি সাইড তো ফাঁকা হয়ে গেছে, কারণ এখানে কোনো অ্যামিনো অ্যাসিড নাই। তাই টিআরএনএটি অ্যামিনো অ্যাসিড বিহীন টিআরএনএটি পি সাইড থেকে এটি এক্সিট সাইড দিয়ে বাইরে রাইবোসোমের বাইরে চলে গেল। এখন দেখো যে এইখানে একটি এনজাইম কাজ করে, তার নাম হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম। ট্রান্সফারেজ এনজাইম 1। তো ট্রান্সফারেজ এনজাইম, তো তার কাজ হচ্ছে এই যে রাইবোসোমকে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে নিয়ে যাওয়া, মানে সরিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে এই ট্রান্সফারেজ এনজাইমের কাজ। তাহলে তখন দেখো রাইবোসোম এক ধাপ সামনে আগাবে, রাইবোসোমটি একটা ধাপ সামনে আগাবে, তাই ট্রান্সলেশনের দিক হচ্ছে কিন্তু এই দিক। তাহলে এটি হচ্ছে ট্রান্সলেশনের সূচনা। ট্রান্সলেশনের সূচনা। এখন দেখো তাহলে ট্রান্সফারেন্স এনজাইমের কাজ হচ্ছে রাইবোসোমকে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে নিয়ে যাবে, 3 প্রাইমের দিকে সে
নিয়ে যাবে ধীরে। দেখো যেহেতু পি সাইডটা ফাঁকা হয়ে গেল, পি সাইডের টিআরএনএটি এটি হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে না থাকার ফলে এটি ই সাইড দিয়ে বাইরে চলে গেল, তখন এই পি সাইডে ফাঁকা হয়ে গেল, তখন এই রাইবোসোম জাস্ট একটা ধাপ সামনের দিকে অগ্রসর হবে। তখন দেখি তাহলে আমরা কেমন হয়। ওটা আবার আঁকলাম এই পাশে, তাহলে এই হচ্ছে 5 প্রাইম প্রান্ত এবং এই হচ্ছে 3 প্রাইম প্রান্ত। দেখো এখানে আবার লিখলাম এ ইউজি সিসিজি ইউএইউ জিসিইউ আবার ইউএইউ জিসিইউ সিসিইউ ইউএএ। এখন দেখো তাহলে আমরা এই যে রাইবোসোমটি জাস্ট একটি ধাপ সামনের দিকে অগ্রসর হবে। তাহলে দেখো তাহলে কেমন হবে, তারপরে এই যে এখানে এখানে আবার আঁকলাম আমরা, দেখো এই যে এখন দেখো যে যখনই পি সাইটের যখন টিআরএটি বাইরে চলে যাবে, তো তখন এই যে এ সাইটের টিআরএনএ সে চলে আসবে হচ্ছে পি সাইটে। তো তাহলে দেখো তখন এমন হবে, তখন দেখতে হবে এই যে এমন, এখানে তাহলে কি থাকবে পোলিন, এখানে হচ্ছে মেথিওনিন, আর এখানে হচ্ছে জিজিসি। তাহলে এই হচ্ছে পি সাইট, এই হচ্ছে এ সাইট। আবার দেখো যেটি বাইরে চলে গেল টিআরএনএ, তাহলে এই হচ্ছে সেই বহির্গামী টিআরএনএ, বহির্গামী টিআরএনএ। তাহলে এই হচ্ছে বহির্গামী টিআরএনএ। এখন দেখো এই যে এই পি সাইটের টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে মুক্ত করে সে এক্সিট সাইট দিয়ে বাহিরে চলে গেল, এবং এই সাইটের টিআরএনএ তার কোডন, অ্যান্টিকোডন এবং অ্যামিনো অ্যাসিড সহ সে চলে আসলো ফাঁকা পি সাইটের মধ্যে। তো যার ফলে দেখো দেখতে এমন দেখা যায়, যেই টিআরএনএ বাইরে চলে গেছে এটি হচ্ছে সেই টিআরএনএ, একে বহির্গামী টিআরএনএ বলা হচ্ছে। এখন দেখো আবারও তো কি, দেখো যে এই সাইটটি আবারও তো ফাঁকা হয়ে গেছে, তো তখন আবারও বাহির থেকে আবারও আরেকটি অ্যান্টিকোডন বহনকারী টিআরএনএ অ্যামিনো অ্যাসিড সহ আবারও এই এ সাইটের মধ্যে প্রবেশ করবে। তাহলে দেখো তাহলে কোন অ্যান্টিকোডন আসবে, দেখো আমরা আবার টিআরএনএ একটা আঁকলাম, তো তাহলে কোনটা দেখো, তাহলে হচ্ছে এ ইউ এ। তাহলে ইউএইউ এর অ্যান্টিকোডন তাহলে কোনটা হবে, এ ইউ এ। তাহলে এই এ ইউ এ অ্যান্টিকোডন বাহী টিআরএনএ একটি অ্যামিনো অ্যাসিডকে বহন করে আবার এই এ সাইটে ঢুকবে। তাহলে কোনটিকে বহন করে নিয়ে যাবে, দেখো ইউএইউ কোনটিকে নির্দেশ করছে, টাইরোসিনকে। তাই এখানে আমরা লিখলাম টা, তাই আমরা লিখলাম হচ্ছে টাইরোসিনের টা। ঠিক আছে কি? তাহলে দেখো তাহলে এই যে এই সাইটেও আবার কি টিআরএনএ অ্যান্টিকোডন এবং এমআরএনএ কোডনে এরা পরস্পর হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে, ম্যাচিং ফুলফিল হলো। তাহলে এটার ম্যাচিং ফুলফিল ছিল, তো তাহলে এই যে পি সাইটের টিআরএনএ এবং এ সাইটের টিআরএনএ এরা আবার পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হবে। তাহলে এরা আবার এই যে এই পাশে এসে পেপটাইড বন্ড দ্বারা এরা যুক্ত হবে, ফলে এই পাশে আমরা আর লিখবো না এইগুলো, আমরা একবার লিখবো, তাহলে হচ্ছে এইখানে তাহলে কি লিখবো, এখানে প্রো লিখবো, এখানে আমরা মে লিখবো। দাদা দেখো তিনটি অ্যামিনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে গিয়েছে কি পেপটাইড বন্ডের মাধ্যমে। তাহলে দেখো তাহলে আবারও দেখো এই যে এই যে দেখো এখানে তো কোনো অ্যামিনো অ্যাসিড নাই, তো যার কারণে এইটি আবারও পি সাইড দিয়ে, পি সাইডটা হচ্ছে কি এই যে ই সাইড দিয়ে এইটি আবারও বাইরে চলে যাবে। তার পি সাইটের টিআরএনএটি আবারও বাইরে চলে যাবে, এবং দেখো আবারও রাইবোসোমটি আরেক ধাপ সামনের দিকে অগ্রসর হবে। ফলে এই যে এই অ্যান্টিকোডন সহ সকল কিছু অ্যামিনো অ্যাসিড সহ সকল কিছু এ সাইটে তার চলে আসবে হচ্ছে পি সাইটে।
তো যার ফলে দেখো যে অ্যামিনো অ্যাসিড সামনের দিকে অগ্রসর হলে সরি মানে যে এই রাইবোসোম গুলো সামনের দিকে অগ্রসর হলে তাহলে আবার তাহলে কি এই সাইডটি আবারও খালি হবে। তাহলে এমন করে এরা সামনের দিকে অগ্রসর হবে, পি সাইটের টিআরএনএ বাইরে চলে যাবে, এ সাইটেরটা পি সাইটে চলে আসবে, এ সাইটটি আবার ফাঁকা হবে, এ সাইটের কোডন অনুযায়ী টিআরএনএ এন্টিকোডনকে বহন করে অ্যামিনো অ্যাসিডকে বহন করে আবার এ সাইটে গমন মানে চলে আসবে। এমন করে এই যে অ্যামিনো অ্যাসিড গুলো কি এরা পরস্পর পেপটাইড বন্ডের মাধ্যমে এরা পরস্পর লম্বা হয়ে এরা পরস্পর যুক্ত একটি প্রোটিন অণু তৈরি করতে থাকবে। এখন দেখো এমন করে করে সামনের দিকে অগ্রসর হবে। দেখো যখনই চলে আসবে হচ্ছে এই প্রান্তে, যখনই চলে আসবে হচ্ছে এই যে ইউএএ, যখনই এ সাইড, দেখো এটি ছিল এ সাইড, এটা ছিল পি সাইড। এখন দেখো তাহলে আমরা একটু এখানে লিখে নিচ্ছি টি, তাহলে দেখো সিসিইউ এখানে তাহলে কোনটি যুক্ত হবে? যুক্ত হবে হচ্ছে লিউসি, আমরা লি লিখলাম। তাহলে ঠিক এই যে এইগুলো করতে করতে এইগুলোতে এখানে যুক্ত হবে। তো তাহলে কি হবে? তাহলে তাহলে হচ্ছে এখানে অ্যালানিন, তারপর হচ্ছে টাইরোসিন, তারপর হচ্ছে আবারও অ্যালানিন, তারপর হচ্ছে আবারও টাইরোসিন, তারপর হচ্ছে আবারও প্রোলিন, তারপর হচ্ছে মেথিওনিন। তাহলে এমন করে লম্বা হয়ে এমন করে অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পর যুক্ত হতে থাকবে। এবং দেখো যখনই এই যে এই সাইড যখন পেয়ে যাবে হচ্ছে স্টপ কোডনকে, তখনই এই প্রক্রিয়া সমাপ্ত ঘটবে। এখন দেখো তাহলে সিসিজি তাহলে এটি কি হবে? জিজিএ, এবং এটা তাহলে কি? এ তাহলে হচ্ছে স্টপ কোডন। তাহলে দেখো যে এই যে পি সাইটের এই যে পি সাইটের মধ্যে টিআরএনএ ঢুকলো কোন অ্যামিনো অ্যাসিডকে নিয়ে? লিউসিনকে নিয়ে। তো তার আগে দেখো একটি লম্বা একটি চেইন তৈরি হয়ে গেল। এখন দেখো তাহলে পি সাইটে তাহলে কোনটি ঢুকবে? সিসিইউ এর এন্টিকোডন তাহলে কোনটা? জিজিএ এটি ঢুকবে। এবং দেখো যখনই যখনই এ সাইটে দেখো যখনই চলে আসবে স্টপ কোডন ইউএএ, তখনই এই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে এবং ট্রান্সলেশনের সমাপ্ত ঘটবে। তখন দেখো এই রাইবোসোমের এটি হচ্ছে কিন্তু 40S, এটি হচ্ছে কিন্তু 60S, এটি 40S এবং এটি হচ্ছে 60S রাইবোসোম। এখন দেখো যে যখনই এই ট্রান্সলেশন প্রক্রিয়া সমাপ্ত ঘটবে, তো তখন এই 40S এটি এবং 60S উপ এককগুলো এরা আলাদা হয়ে যাবে এবং এমআরএনএ সে সাইটোপ্লাজমে ফিরে যাবে এবং মাঝখানে এই যে এই লম্বা অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পর যুক্ত হয়ে প্রোটিন অণু তৈরি করবে। তাহলে এই প্রক্রিয়া হচ্ছে আমাদের কোষের অভ্যন্তরে ট্রান্সলেশন প্রক্রিয়া, যার মাধ্যমে প্রোটিন তৈরি হয় এবং এই প্রোটিনই হচ্ছে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়। তাহলে দেখো আমরা প্রথমে বলেছিলাম একবার যে এই যে এমন পরস্পর পুতির মালার মতো হয় কি অ্যামিনো অ্যাসিড গুলো এরা পরস্পর যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে প্রোটিন। এখন দেখো তো তাহলে এই দেখো প্রথম তাহলে কি হবে? মেথিওনিন, পরে হচ্ছে প্রোলিন, পরে হচ্ছে টাইরোসিন, পরে হচ্ছে অ্যালানিন, তারপর হচ্ছে আবার টাইরোসিন, তারপর হচ্ছে লিউসিন। তাহলে এই যে এই প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড এরা এই প্রক্রিয়ার মাধ্যমে পরস্পর পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে এই প্রোটিন তৈরি করে থাকে। তাহলে এই হচ্ছে সেই প্রোটিন অণু। তাহলে এই হচ্ছে আমাদের কোষের অভ্যন্তরে ট্রান্সলেশন প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার সূচনা হয় এবং এই প্রক্রিয়ার মধ্যে ট্রান্সলেশনের সমাপ্তি হয়। ট্রান্সলেশন সমাপ্তি হয়ে থাকে, ট্রান্সলেশনের সমাপ্তি হয়ে থাকে। আর এটি হচ্ছে ট্রান্সলেশনের বৃদ্ধি। ট্রান্সলেশন বৃদ্ধি। তাহলে এই তিনটি ধাপের সূচনা, বৃদ্ধি এবং সমাপ্তিকরণ, এই তিনটি ধাপের মাধ্যমেই ট্রান্সলেশন প্রক্রিয়াটি সংঘটিত হয়ে থাকে এবং ফলে অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পর যুক্ত হয়ে প্রোটিন অণু তৈরি করে থাকে পেপটাইড বন্ডের মাধ্যমে। তাই একে আমরা প্রোটিন অণু বা একে আমরা পলিপেপটাইডও বলতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ট্রান্সলেশন প্রক্রিয়া। তোমাদের কারো কিছু বলার থাকলে তোমরা হ্যান্ড রাইজ করতে হবে, তোমাদের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করবো।
তোমাদের আজকে সময় খুবই অল্প, তাই আজকে আর কোশ্চেন নিতে পারছি না। তো তোমরা বাসায় স্টাডি করবে। তোমাদের কারো প্রবলেম হলে তোমরা আগামী ক্লাসে আমাকে বলো, আমি আগামী ক্লাসে তোমাদের কোশ্চেনের আনসার দিয়ে আমরা পরের টপিক শুরু করবো। তাহলে সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।